বনেচর ভাষণম কিরাতা জুনিয়ম। এই বনেচর ভাষণমের ভূমিকা কালিদাসের পরবর্তী সময়ের কবিদের মধ্যে ভারবী, ভট্টি, মাঘ, শ্রীহর্ষ, কুমার দাস প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য কবি। এই যুগ থেকেই কৃত্রিম, আড়ম্বরপূর্ণ, গুরুভার, অলঙ্কার, শাস্ত্রসম্মত মহাকাব্য রচনার বলিষ্ঠ পদক্ষেপ শুরু হয়। এই যুগের কবিগণ যেন শিল্প চাতুর্য দেখানোর জন্যই লেখনী ধারণ করেন। তাই তাদের কাব্যে মূল বিষয়ের চেয়ে শাস্ত্রকাব্যের বৈদর্ধ্য, ভাষার ঐশ্বর্য, বর্ণনার বহুমুখী বৈভব, ভাবের গাম্ভীর্য এবং বহিরঙ্গ আড়ম্বর অর্থাৎ বর্ণভঙ্গির প্রতি বেশি আগ্রহ ছিল। কালিদাসোত্তর যুগের মহাকাব্য রচয়িতাদের মধ্যে অন্যতম হলেন মহাকবি ভারবী। তার রচিত একটিমাত্র মহাকাব্য কিরাতা জুনিয়ম ভারবীকে মহাকবি রূপে চিহ্নিত করেছে। পাঠ্যাংশের মূল বিষয়: বনবাসকালে দ্বৈত বনে বাস করার সময় যুধিষ্ঠির কুরুরাজ দুর্যোধনের শাসন প্রণালী এবং প্রজাদের সঙ্গে তার ব্যবহার জানার জন্য এক কিরাত বর্ণলিঙ্গী ব্রহ্মচারী বেশধারী বা বনচর বনবাসী কে নিযুক্ত করেন। বনচরের ভাষণ: সেই বনচর ব্রহ্মচারী ছদ্মবেশে সমস্ত বৃত্তান্ত জেনে দ্বৈত বনে পুনরায় ফিরে যুধিষ্ঠিরের কাছে সমস্ত তথ্য নিবেদন করেন। যথার্থ হৈতিসী প্রভু যুধিষ্ঠিরকে প্রণাম জানিয়ে শত্রুরাজ দুর্যোধনের উন্নতি বিষয়ক বৃত্তান্ত নিবেদন করতে গিয়ে যথার্থ হৈতিসী বনেচরের মন ব্যথিত হয়নি। কারণ যথার্থ হৈতিসী ব্যক্তি কখনো প্রিয় অথচ মিথ্যা বাক্য বলতে ইচ্ছা করেন না। বনচরের প্রথম উক্তি: চরেরাই রাজার চক্ষুস্বরূপ, সুতরাং যে কোনো কাজে নিযুক্ত হলে প্রভুদের প্রতারণা করা ঠিক নয়। তাই সংবাদপ্রিয় বা অপ্রিয় যাই হোক, তার কথা ক্ষমার যোগ্য, কারণ হিতকর অথচ মনোহর বাক্য সত্যিই দুর্লভ। বনচরের দ্বিতীয় উক্তি: সমৃদ্ধি লাভের জন্য রাজার বিশ্বস্ত অনুচরদের পরামর্শ গ্রহণ এবং তাদের সঙ্গে রাজার সুসম্পর্ক রাখা উচিত। বনচরের তৃতীয় উক্তি: বনচর অত্যন্ত বিনয়ী, তাই সে বিনয়ের সঙ্গে জানালো যে রাজাদের চরিত্র অত্যন্ত দুর্গেয়। তাদের গোপন রাজশাসন পদ্ধতি যেটুকু বনচর জেনেছে তা রাজা যুধিষ্ঠিরের অনুগ্রহে। দুর্যোধনের আত্মগুণের মাধ্যমে যশ বিস্তার। পঞ্চম উক্তি: দুর্যোধন স্বভাবতই প্রতারক এবং যুধিষ্ঠিরের যশের জন্য শঙ্কিত। যুধিষ্ঠিরের অমলিন যশকে ছাপিয়ে যাওয়ার জন্য দুর্যোধন দয়া, দান, দাক্ষিণ্য প্রভৃতির মাধ্যমে প্রজাদের সন্তুষ্ট করে নিজের যশ বিস্তার ব্রতী হয়েছেন। কারণ মহৎ ব্যক্তির সঙ্গে শত্রুতা নীচ ব্যক্তির সঙ্গে মিত্রতা অপেক্ষা শ্রেয়। দুর্যোধনের ত্রিবর্গ সেবা। বনেচরের অষ্টম উক্তি: কোনো একটির প্রতি বিশেষভাবে আসক্ত না হয়ে দুর্যোধন নিয়ত সমান ভক্তি সহকারে নিরপেক্ষভাবে ধর্ম, অর্থ, কাম ত্রিবর্গে এর সেবা করেছেন। তাই ওই ত্রিবর্গের কোনো বিরোধ নেই। দুর্যোধনের সামদানাদি নীতি প্রয়োগ। নবম উক্তি: দুর্যোধনের অমায়িক সামনীতি দানশূন্য নয়। প্রভূত দান আদর্শশূন্য নয়, বরং তার অতিশয় সমাদর নির্গুণ পাত্রে প্রদর্শিত হয় না। দুর্যোধনের সৈন্যবর্গের কর্মতৎপরতা, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অর্থদানে তুষ্ট সাহসী ও বিশ্বস্ত সৈন্যরা নিজেদের জীবনের বিনিময়ে অক্লেশে ও অম্লান বদনে দুর্যোধনের হিতসাধন তৎপর। বিবেচনাপূর্বক কর্তব্য নির্ধারণে আবেদন। অন্তিম উক্তি: বনেচর বক্তব্য শেষ করে যুধিষ্ঠিরকে যথাযথ ব্যবস্থা অবলম্বনের জন্য অনুরোধ করেন, কেননা প্রভুকে কর্তব্য অকর্তব্য সম্পর্কে উপদেশ দেওয়ার মতো বুদ্ধি তার মতো অজ্ঞ জীবের নেই। এই বলে